হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। ইভিএস এর যে টপিকটা তোমাদেরকে নিয়ে আলোচনা করছিলাম, তোমরা প্রত্যেকে দেখেছো আগের ক্লাসগুলো। আমাদের যে টপিকটা চলছিল ইভিএস এর খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কি ন্যাচারাল ভেজিটেশন, মানে স্বাভাবিক উদ্ভিদ। তো স্বাভাবিক উদ্ভিদের আমরা কিন্তু এই পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা যে পরের যে অংশটা পড়বো সেটা হচ্ছে পুষ্টির ভিত্তিতে বা বেসিক অফ নিউট্রিশন, অর্থাৎ পুষ্টির ভিত্তিতে আমরা স্বাভাবিক উদ্ভিদকে কিভাবে ভাগ করতে পারি বা কতগুলো ভাগে ভাগ করতে পারি সেই বিষয়ে আমরা কিন্তু আরও বেশি জানবো। দেখো, তাহলে পুষ্টির ভিত্তিতে প্রথমে যে আমরা ভাগটা পাচ্ছি সেটা হচ্ছে কি স্বভোজী পুষ্টি সম্পন্ন উদ্ভিদ। প্রথমত মাথায় রাখতে হবে কি যে পুষ্টির ভিত্তিতে আমরা যেটাকে ভাগ করব সেটা হচ্ছে স্বভোজী পুষ্টি সম্পন্ন উদ্ভিদ। দেখো কি বলা হয়েছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত উদ্ভিদ নিজেদের পুষ্টি নিজেরাই সম্পন্ন করতে পারে তাদেরকে আমরা স্বভোজী বলবো। তাহলে স্বভোজী কারা? যে সমস্ত উদ্ভিদ নিজেদের খাবার নিজেরাই উৎপন্ন করতে পারে। তাহলে উদ্ভিদ খাবার উৎপন্ন করে কিভাবে? সালোক সংশ্লেষের মাধ্যমে, তাই তো? তাহলে যে সমস্ত উদ্ভিদ সালোক সংশ্লেষের মাধ্যমে খাবার উৎপন্ন করতে পারে তাদেরকে আমরা বলবো স্বভোজী উদ্ভিদ। যেমন দেখো, শৈবাল, মশ, ফান ইত্যাদি, এরা কিন্তু নিজেদের খাবার কিন্তু নিজেরাই তৈরি করতে পারে। বোঝা গেল? এছাড়াও কি আমাদের সমস্ত সবুজ উদ্ভিদ রয়েছে, এরাও কিন্তু নিজেদের খাবার তৈরি করতে পারে। এটা কিন্তু মাথায় রেখো। নেক্সট বলছে কি পরভোজী পুষ্টি সম্পন্ন। পরভোজী মানে কি বোঝো? বলছে যে সকল উদ্ভিদ নিজেদের পুষ্টি নিজেরা সম্পূর্ণ করতে পারে না তাদের বলছে পরভোজী। বোঝা গেল? তাহলে যে সমস্ত উদ্ভিদ নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না, অন্যের ওপর নির্ভরশীল, তাদেরকে আমরা কি বলবো? পরভোজী। ক্লিয়ার? যে আমি আমার নিজের খাবার যখন তৈরি করতে পারবো না, অন্যের ওপর আমাকে ডিপেন্ড হতে হবে, আমি তাদেরকে কি বলবো? পরভোজী। এই পরভোজীকে আবার কয় ভাগে ভাগ করা হয়? 4টি ভাগে। এই পরভোজী উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায়? 4টি ভাগে। কি কি দেখে নাও। প্রথমত আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি মৃতজীবী। দেখো, মৃতজীবী মানে বোঝো, বলছে যে সমস্ত উদ্ভিদ পচা, গলিত উদ্ভিদ ও প্রাণীর মতো দেহবশেষ বা জৈব পদার্থ থেকে পুষ্টিরস শোষণ করে তাদেরকে কি বলা হয়? মৃতজীবী উদ্ভিদ। বোঝা গেল? যেমন হচ্ছে কি দেখো, গ্যাস্ট্রোডিয়া, তারপরে চলে আসো ডাইপোডিয়াম উদ্ভিদ। বোঝা গেল জিনিসটা কি? তাহলে মৃতজীবী কারা? তাহলে মৃতজীবী বলতে বোঝাচ্ছে যে সমস্ত উদ্ভিদ পচা ও গলিত উদ্ভিদ ও প্রাণী দেহ থেকে পুষ্টি শোষণ করে তাদেরকে আমরা কি বলবো? মৃতজীবী উদ্ভিদ। যেমন হচ্ছে কি গ্যাস্ট্রোডিয়া, ডাইপোডিয়াম ইত্যাদি। তারপরে চলে আসো, এখানে আমরা দেখতে পাবো কি পরজীবী। পরজীবী কোনগুলো? দেখো, কোনো সজীব আশ্রয়দাতা বা পোষক থেকে পুষ্টিরস শোষণ করে। আমরা দেখেছি অনেক উদ্ভিদ রয়েছে যারা কিন্তু অন্য উদ্ভিদের ওপরে কিন্তু অবস্থান করে, কোনো একটা সজীব উদ্ভিদের ওপরে অবস্থান করে, তাদেরকে আমরা কি বলি? পরজীবী উদ্ভিদ। যেমন হচ্ছে কি দেখো, চন্দন, স্বর্ণলতা, র্যাপ্লোসিয়া, মনোট্রফা ইত্যাদি। তাহলে এই গাছগুলোর নাম মেনলি মনে রেখো স্বর্ণলতা, র্যাপোসিয়া আর মনোট্রপা। এছাড়াও আরও অনেক ইম্পর্টেন্ট তথ্য রয়েছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে আরও ভালোভাবে জানব। তারপরে কি বলছে দেখো, মিথজীবী কোনগুলো? দেখো, মিথজীবী বলতে বোঝাচ্ছে দুটি জীব পরস্পরের সাহায্য থেকে পরস্পর উপকৃত। যেমন আমি ধরো তোমার কাছ থেকে নেব, তুমি আমার কাছ থেকে নেবে, এটাকে বলছে মিথজীবী সম্পর্ক। আমি তোমার জিনিসটা খেয়ে বেঁচে থাকবো, তুমি আমার জিনিসটা খেয়ে বেঁচে থাকবে, এটাকে কি বলবে? মিথজীবী। বোঝা গেল? তাহলে মিথজীবী কারা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে লাইকেন। তাহলে লাইকেন কাদের সংস্পর্শে তৈরি হয়েছে? এটাও পরীক্ষা প্রশ্ন আসে। লাইকেন তৈরি হয়েছে শৈবাল ও ছত্রাক, মনে থাকবে। আর লাইকেনকে কি বলা হয়? লাইকেনকে বলা হয় বায়ু দূষণের জৈব নির্দেশক। কি বললাম? লাইকেনকে বলা হয় এয়ার পলিউশনের ইন্ডিকেটর। তাহলে এয়ার পলিউশন কি করবে? যখন আমাদের বায়ুমণ্ডলে সালফার ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে তখন কিন্তু লাইকেন ইন্ডিকেট করে। বোঝা গেল?
তারপর দেখো রাসনা, এক ধরনের উদ্ভিদ রাসনা। তারপর যে গজ পিপুল, মাইকোরাইজা। মাইকোরাইজা কি? মাইকোরাইজা হচ্ছে ছত্রাক ও একটা উচ্চ শ্রেণীর উদ্ভিদ, এই দুটোর সংস্পর্শে তৈরি হয় কি? মাইকোরাইজা। মেনলি যেটা পরীক্ষায় তোমাদের আসে রাসনা আর লাইকেন। বোঝা গেল? এই উদাহরণগুলো ভালো করে মনে রেখো। তারপর 4 নাম্বার দেখো, 4 নাম্বার বলছে পতঙ্গভুক উদ্ভিদ। তাহলে পতঙ্গভুক উদ্ভিদ কোনগুলো? এরা পতঙ্গদের দেহে থেকে নাইট্রোজেন ঘটিত পুষ্টি সংগ্রহ করে। তাহলে যে সমস্ত এলাকায় মাটিতে বেশি পরিমাণে নাইট্রোজেন থাকে না, ভালো করে শোনো কথাটা, এটা কিন্তু পরীক্ষা প্রশ্ন। তাহলে দেখো, তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে আমাদের কোন অঞ্চলে পতঙ্গভুক উদ্ভিদ দেখা যায়, তাহলে অবশ্যই আনসার করবে যে সমস্ত অঞ্চলের মৃত্তিকাতে বা মাটিতে নাইট্রোজেনের পরিমাণ খুবই কম, সেখানে পতঙ্গভুক উদ্ভিদ দেখা যায়। বোঝা গেল? তাহলে পতঙ্গভুক উদ্ভিদ কয়েকটা নাম দেখো। একটা হচ্ছে কলসিপত্র, 2 নম্বর হচ্ছে সূর্য শিশির, 3 নম্বর হচ্ছে কি পাতাঝাজি, ঘটপত্রী ইত্যাদি। তাহলে এই সমস্ত উদ্ভিদগুলোকে আমরা কি বলবো? পতঙ্গভুক উদ্ভিদ। ক্লিয়ার? তারপর বেশ কিছু ইনফরমেশন এখানে মনে রেখো, যেমন হচ্ছে সর্পগন্ধা। সর্পগন্ধা গাছের মূল থেকে প্রাপ্ত উপকারটি হচ্ছে রিসারপিন। তাহলে সর্পগন্ধা গাছের মূল থেকে আমরা কি পাই? সর্পগন্ধা গাছের মূল থেকে আমরা যেটি পাই সেটা কি বলবো আমরা? রিসারপিন। আর এটি মানুষের উচ্চ রক্তচাপ মানে ব্লাড প্রেশার যাদের ব্লাড প্রেশার বেশি তাদের ব্লাড প্রেশারকে লো করতে সাহায্য করে কে? সর্পগন্ধা। তারপরে চলে আসি শিংকনা। শিংকনা গাছের ছাল থেকে বা বাকল থেকে যে উপকারটি পাওয়া যায় সেটার নাম হচ্ছে কুইনাইন। আর এই কুইনাইনটা কি কাজে ব্যবহার করা হয়? এটি আমাদের ম্যালেরিয়া রোগের চিকিৎসা হিসেবে ব্যবহার করা হয়। তারপর চলে এসো ধুতরা। ধুতরা গাছের পাতা ও ফল থেকে যেটি আমরা পাই সেটা হচ্ছে ডাটুরিন। আর এই ডাটুরিনের মেন কাজ হচ্ছে হাঁপানি রোগের ওষুধ। ক্লিয়ার? তারপর নেক্সট কি বলছি দেখো, তামাক। তামাকটা কি? তামাক পাতা থেকে প্রাপ্ত উপকার নিকোটিন বা মাদক হিসেবে ব্যবহার করা হয়। তাহলে তামাক পাতা থেকে যে আমরা প্রাপ্ত উপকারটি পেয়ে থাকি সেটি কিন্তু আমাদের মাদক যে উপকারক, ঠিক আছে, মাদক হিসাবে আমরা ব্যবহার করি। তাহলে তামাক গাছ থেকে আমরা কি পাই? তামাক গাছ থেকে আমরা পাই নিকোটিন। তাহলে নিকোটিন কি? নিকোটিন হচ্ছে ক্যান্সারের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মানে ক্ষতিকারক। তাহলে ক্যান্সারের জন্য মেনলি দায়ী কে? নিকোটিন, যেটা আমরা তামাক গাছ থেকে পেয়ে থাকি। তারপর নেক্সট দেখো সূর্যমুখী। সূর্যমুখী ত্বকের নানান সমস্যাতে ও তেল ব্যবহার করা হয়। সূর্যমুখী যে ফুলগুলো রয়েছে সেখান থেকে তো বীজ উৎপন্ন হয়, সেই বীজ থেকে এক ধরনের তেল উৎপন্ন হয়, যেটা কি হয় আমাদের যে ত্বক, আমাদের যে স্কিন, সেই স্কিনে ময়েশ্চার করতে সাহায্য করে। বোঝা গেল? এছাড়াও ত্বকে যে সমস্ত বিভিন্ন ডিজিজগুলো হয় সেগুলো নিরাময় করতেও কিন্তু সাহায্য করে। তারপর চলে আসো আরোহী উদ্ভিদ। আরোহী উদ্ভিদ বলতে কি বোঝায়? দেখো, আরোহী উদ্ভিদ হচ্ছে আঙুর জাতীয় লতানো উদ্ভিদ। তাহলে যে সমস্ত উদ্ভিদগুলো লতানো তাদেরকে আমরা কি বলবো? আরোহী উদ্ভিদ বলবো। বোঝা গেল? যারা আরোহণ করে, আরোহী উদ্ভিদ মানে আরোহণ করে, শুধু আঙুর বলে নয়, যেমন ধরো কুমড়ো আরোহী উদ্ভিদ, তারপর মোটর গাছ আরোহী উদ্ভিদ। তাহলে অর্থাৎ যে সমস্ত উদ্ভিদগুলো লতিয়ে 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 গাছে ওঠে সেইগুলোকে আমরা বলবো আরোহী উদ্ভিদ। মনে থাকবে? যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ফোন করার মাধ্যমে তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের রেগুলার ক্লাসের টাইম 8:30 সপ্তাহে প্রতিদিনই আমাদের ক্লাস হয়ে থাকে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, ওয়াল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে। আমাদের ক্লাস হয়ে থাকে টিচমেন্ট টিউশন অ্যাপস, আমাদের অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে ক্লাসগুলো হয়ে থাকে। তোমরা এখানে প্রত্যেকটা ক্লাস লাইভ করতে পারবে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা রেকর্ডিং পেয়ে যাবে। ক্লাসের পরে থাকছে তোমাদের মক টেস্ট এবং ক্লাসের যে নোটস সেগুলো। তো সেগুলো তোমরা যদি রেগুলার পড়াশোনা করতে পারো, আশা করছি প্রত্যেকে 2024-এর প্রস্তুতি ভালো হবে। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো 9647300217 এই নাম্বারে যোগাযোগ করো। তারপর নেক্সট দেখো সরল ফল বা একক ফল।
সরল ফল বা একক ফল বলতে কি বোঝায়? সরল ফল এগুলো শুধু মনে রেখো, ঠিক আছে? যেমন আম, কুমড়ো, মটর, ধান, সর্ষে, এইগুলোকে কি বলা হয়? এইগুলোকে বলা হয় সরল ফল বা একক ফল বলা হয়। আর গুচ্ছিত ফল হচ্ছে চাপা ও আদা। আর যৌগিক ফল হচ্ছে কাঁঠাল, আনারস, ডুমুর, এগুলোকে আমরা বলবো যৌগিক ফল। আর নিরস ফল হচ্ছে নিরস ফল যেগুলো বলছে দেখো, ধান, গম, কাজু বাদাম, এগুলোকে বলছে নিরস ফল। আর রসালো ফল কোনগুলো? যেমন আম, আপেল, শশা, মানে কাঁঠাল, লিচু, অর্থাৎ যেগুলো রস থাকে, বোঝা গেল? যে ফলগুলোতে রস থাকে, রসে ভরপুর, সেগুলোকে আমরা বলবো রসালো ফল, বোঝা গেল? যেমন তোমাকে যদি এখন জিজ্ঞেস করে যে মটরশুঁটি কী ধরনের ফল হবে, অবশ্যই মটরশুঁটি কী হবে বলো? অবশ্যই মটরশুঁটি হবে আমাদের নিরস ফল, কারণ মটরশুঁটি কী হয়? শুকনো প্রকৃতির হয়। কিন্তু আম, আপেল, শসা এগুলো কি শুকনো প্রকৃতির? একদমই না, এগুলো হচ্ছে রসালো প্রকৃতির। তারপর চলে আসি প্রকৃত ফল। প্রকৃত ফল কোনগুলো? আম, কলা, শসা, ঠিক আছে, এগুলোকে বলা হয় প্রকৃত ফল। আর অপ্রকৃত ফল নাম, বেসিক্যালি যেটা মনে রাখবে, অপ্রকৃত ফল যেটাকে আমরা ইংরেজিতে বলি ফলস ফ্রুট। কি বলা হয়? ইংরেজিতে বলা হয় ফলস ফ্রুট। যেমন হচ্ছে আপেল, চালতা, কাঁঠাল, আনারস, এইগুলোকে কি বলা হয়? অপ্রকৃত ফল, বা যেগুলোর নাম হচ্ছে কি ফলস ফ্রুট। এই নামগুলো কিন্তু মনে রেখো, ঠিক আছে? আপেল, চালতা, কাঁঠাল, আনারস, এইগুলোকে আমরা কি বলবো? ফলস ফ্রুট বলবো। এই নামগুলো কিন্তু বারবার বলছি, ভালো করে মনে রেখো। যেগুলো পরীক্ষায় জিজ্ঞাসা করে সেইগুলোই আমি তোমাদের এখানে তুলে দিয়েছি। এবার চলে আসি ফুল সম্পর্কে। এই যে ক্লাসটা তোমাদের করাচ্ছি, এই ক্লাসটা হচ্ছে বেসিক ক্লাস। আরও অ্যাডভান্স লেভেলের ক্লাস আমরা কিন্তু পরে করাবো, ঠিক আছে? কারণ এগুলো বেসিক। ফল সম্পর্কে পুরো ডিটেলস জানতে হবে, ফুল সম্পর্কে জানতে হবে, কারণ এগুলো সবই আমাদের সিলেবাসে রয়েছে। দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সম্পূর্ণ ফুল। সম্পূর্ণ ফুলের 4টি স্তবক থাকে। যে ফুলে বৃত্তি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক, এই 4টি অংশ থাকে, তাকে কি বলছে? সম্পূর্ণ ফুল। যেমন জবা, ধুতরা, মটর, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় সম্পূর্ণ ফুল। আর অসম্পূর্ণ ফুল কাকে বলা হয়? যেমন কুমড়ো ও রজনীগন্ধা। তাহলে কুমড়ো, রজনীগন্ধা, এগুলোকে আমরা কি বলবো? অসম্পূর্ণ ফুল। পৃথিবীতে অনেক ফুল রয়েছে, কিন্তু ওইগুলো পরীক্ষায় অপশনে দেয় না। এই নামগুলোই কিন্তু বারবার পরীক্ষা আসে: জবা, ধুতরা, মটর, কুমড়ো, রজনীগন্ধা, এইগুলো। তারপর চলে আসি একলিঙ্গ ফুল। দেখো, একলিঙ্গ ফুল বলতে কি বোঝায়? যাদের একটি জনন স্তবক থাকে, হয় স্ত্রীলিঙ্গ বা পুরুষলিঙ্গ। যেমন হচ্ছে কুমড়ো, লাউ, এরা হচ্ছে একলিঙ্গ ফুল। আর উভয়লিঙ্গ কোনগুলো? যেমন হচ্ছে জবা, উভয়লিঙ্গ। আর সমাঙ্গ ফুল কোনগুলো? যাদের পুষ্পপত্রগুলি সমান, তাদেরকে বলা হয় সমাঙ্গ ফুল। যেমন হচ্ছে নয়নতারা, ধুতরা ও জবা, এগুলোকে কি বলা হয়? সমাঙ্গ ফুল বলা হয়। আর অসমাঙ্গ ফুল কোনগুলো? অপরাজিতা আর মটর, এগুলো সবই ইনফরমেশন তোমাদেরকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? তাহলে অসমাঙ্গ ফুল কোনগুলো? যেমন হচ্ছে অপরাজিতা, মটর। কন্দাল মূল, কন্দাল মূল কাকে বলা হয়? যেমন রাঙা আলু, রাঙা আলুকে কি বলা হয়? কন্দাল মূল বলা হয়। গুচ্ছিত মূল কাকে বলা হয়? যেমন হচ্ছে শতমূলি, ডালিয়া, এগুলোকে কি বলা হয়? গুচ্ছিত মূল বলা হয়। তারপর দেখো, অবুরযুক্ত মূল, অবুরযুক্ত মূল কোনগুলো? যেমন হচ্ছে কি আম, তারপর যে কি আম, ঠিক আছে? এটা আদা হবে, এটা মূলা হবে, ঠিক আছে? তাই অবুরযুক্ত মূল কোনগুলো? আম, তারপর যে কি আদা, তার মূলা, এইগুলো। আর বায়বীয় মূল কোনগুলো? বায়বীয় মূল হচ্ছে কি রাসনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাসনাকে কি বলা হয়? বায়বীয় মূল বলা হয়। আর চোষক মূল দেখা যায় স্বর্ণলতা, পরীক্ষায় আসে পরীক্ষায়। আর পত্রশ্রয়ী মূল থাকে কাদের? পাথরকুচি। এই যে তথ্যগুলো তোমাদের দিলাম, ভালো করে বারবার পড়ে পড়ে মুখস্থ করবে, কারণ এইগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, আর এই উদাহরণগুলোই পরীক্ষায় বারবার দেয়। তারপর দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে উদ্ভিদের পুষ্টি। ছোট করে একটু পড়ে নিই উদ্ভিদের পুষ্টি কি বলছে। দেখো, অপরিহার্য মৌল, যে অর্থাৎ অপরিহার্য মৌল মানে কি? যেগুলো একান্তই প্রয়োজনীয়, এইগুলো থেকে বারবার কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে, বারবার পরীক্ষা প্রশ্ন আসে। অপরিহার্য মৌল কোনগুলো?
উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যে 20টি মৌল একান্ত প্রয়োজন সেগুলোকে বলছে অপরিহার্য মৌল, যেমন কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, আয়রন, ম্যাঙ্গানিজ। 10টা। এই নামগুলো কিন্তু ভালো করে বারবার বলছি মনে রাখবে, কারণ এইগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, যে যখন এমসিকিউ করাবো তখন বুঝতে পারবে। তাহলে অপরিহার্য মৌল কটি রয়েছে? 20টি। এই নামগুলো ভালো করে মনে রাখবে। আর অতিমাত্রিক মৌল কোনগুলো? যে সমস্ত অপরিহার্য মৌল উদ্ভিদের বেশি পরিমাণে প্রয়োজন সেইগুলোকে কি বলা হয়? অতিমাত্রা। যেমন যে কার্বন, হাইড্রোজেন, ফসফরাস, সালফার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্ট, ইংরেজিতে বলছে মাইক্রোনিউট্রিয়েন্ট, আর একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। ইংরেজিতে পরীক্ষায় প্রশ্ন আসে, এগুলো হচ্ছে কি ম্যাক্রো। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মাইক্রো বা অল্পমাত্রিক বা স্বল্পমাত্রিক। দেখো কি বলছে, যে সমস্ত অপরিহার্য মৌল উদ্ভিদের অল্প পরিমাণে প্রয়োজন সেগুলোকে বলছে স্বল্পমাত্রিক। যেমন ম্যাঙ্গানিজ, লোহা, দস্তা, ক্লোরিন, এগুলো কিন্তু খুবই কম পরিমাণে প্রয়োজন, সেই জন্য এগুলোকে কি বলা হয়? মাইক্রোনিউট্রিয়েন্ট। এই পয়েন্টগুলো ভালো করে মনে রেখো। এছাড়াও কি রয়েছে দেখো, কোবাল্ট, রুবিডিয়াম, মলবেডিনিয়াম, ক্রোমিয়াম প্রভৃতি। এই যে নামগুলো, এই নামগুলো তুলে তুলে পরীক্ষায় প্রশ্ন আসে, তাই এইগুলো কিন্তু কখনো মিস করো না, ভালো করে কিন্তু এগুলো পড়ে রাখো, ঠিক আছে? যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ফোন করার মাধ্যমে তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের রেগুলার ক্লাসের টাইম 8:30 সপ্তাহে প্রতিদিনই আমাদের ক্লাস হয়ে থাকে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, ওয়াল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে। আমাদের ক্লাস হয়ে থাকে টিচমেন্ট টিউশন অ্যাপস, আমাদের অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে ক্লাসগুলো হয়ে থাকে। তোমরা এখানে প্রত্যেকটা ক্লাস লাইভ করতে পারবে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা রেকর্ডিং পেয়ে যাবে। ক্লাসের পরে থাকছে তোমাদের মক টেস্ট এবং ক্লাসের যে নোটস সেগুলো। তো সেগুলো তোমরা যদি রেগুলার পড়াশোনা করতে পারো, আশা করছি প্রত্যেকে 2024-এর প্রস্তুতি ভালো হবে। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো 9647300217 এই নাম্বারে যোগাযোগ করো।